দেখো, আজকে আমি ক্লাস 10 এর লেসন 8 এর দ্য স্নেল কবিতার যে কোশ্চেন আনসার এবং রাইটিংটা রয়েছে ওটা নিয়ে একটু আমি বলছি। দেখো, তো প্রথমে কম্প্রিহেনশন এক্সারসাইজ 1 টা দেখো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। হ্যাঁ, এমসিকিউ মানে কোনটা সঠিক সেটাকে নির্বাচন করতে হবে। তো প্রথমে দেখো কি রয়েছে, উইথ দ্য স্লাইটেস্ট টাচ, মানে তুমি যদি হালকা করে ওকে স্পর্শ করো, হ্যাঁ, হালকা স্পর্শে দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ, শামুকটা ওর ঘরের মধ্যে ঢুকে যায়। শ্রিঙ্কস মানে নিজেকে গুটিয়ে নেয় তার নিজের ঘরের মধ্যে। উইথ কি হবে, দেখবে কবিতায় রয়েছে উইথ মাচ ডিসপ্লেজার, তাহলে এটা হবে আনসারটা। দ্বিতীয়টা রয়েছে ইন ইটস হাউস, এর ঘরের মধ্যে দ্য স্নেল লিভস উইথ, ঘরের মধ্যে স্নেল কার সাথে থাকে, তার পেরেন্টস এর সাথে, না ফ্রেন্ডস এর সাথে, না রিলেটিভস এর সাথে, না নো ওয়ান। তো স্নেল তো একা একাই থাকে, তো নো ওয়ান হবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2 দেখো। স্টেট whether the following statements are true and false, মানে অর ফলস। তাহলে নিচের স্টেটমেন্ট গুলো সেগুলো কি ট্রু না ফলস সেগুলো বলতে হবে। এবার এখানে একটা জিনিস দেখো, প্রোভাইড সেন্টেন্সেস, মানে তুমি এর করেসপন্ডেন্ট মানে সাপোর্টিং সেন্টেন্স, মানে সাপোর্টিং লাইন হিসেবে তুমি সেন্টেন্সেস দিতে পারো, ফ্রেজ দিতে পারো অর্থাৎ কিছু ওয়ার্ডের সমষ্টি দিতে পারো, বা ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার, তুমি এগুলো সবই দিতে পারো। মানে তুমি পুরো সেন্টেন্সটা না লিখে, হ্যাঁ, একদম টু দি পয়েন্ট যেগুলো বলে, যেরকম একদম তুমি যেটা দেখে বুঝছো যে হ্যাঁ এটা ট্রু বা এটা ফলস, ঠিক সেই ওয়ার্ডস গুলো দিতে পারো বা ফ্রেজ দিতে পারো। পুরো সেন্টেন্স তুমি নাও দিতে পারো, আবার তুমি সেন্টেন্স দিতে পারো, আবার একের বেশি সেন্টেন্সেসও দিতে পারো। ঠিক আছে, তাহলে দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, বলছে শামুকটা কি ভয় পায় টু ফল ফ্রম দ্য ওয়াল, দেয়াল থেকে পড়ে যাওয়ার? না, শামুকটা ভয় পায় না। তুমি তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি দেখবে, দেখবে কবিতার মধ্যেই রয়েছে নর ফিয়ার্স টু ফল, তাহলে তুমি এটা দিতে পারো। ঠিক আছে, ডুয়েটটা কি বলেছে, বি দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, বলছে শামুকটা তার ঘর থেকে বেরিয়ে আসে ডিউরিং এ স্টর্ম, ঝড়ের সময় কি সে তার ঘর থেকে বেরিয়ে আসে? এটা হবে অবশ্যই ফলস, না। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে যে বি টাইপস অফ সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তুমি বই থেকে সাপোর্টিং স্টেটমেন্টটা দিয়ে দিতে পারো। একটা জিনিস বলে দিই, যখন সাপোর্টিং স্টেটমেন্ট দেবে না, তখন ওগুলোকে, যেহেতু তুমি বইয়ের লাইনগুলোই তোমার সাপোর্টিং সেন্টেন্স হিসেবে দিচ্ছ, তখন ওগুলোকে কোটেশনের মধ্যে দিয়ে দেবে। ঠিক আছে, এবার 3 নম্বরের কোশ্চেন গুলো দেখো। আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের কোশ্চেন গুলোর আনসার দাও। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? একটা জিনিস মনে রাখবে, কোশ্চেনটার উপরে, যে তোমাদের মাধ্যমিকে কোশ্চেন প্যাটার্নে, হ্যাঁ, আমি আগেও বলেছি যে তোমার কোশ্চেনটা কিরকম থাকবে। ধরো যদি এটা 1 নম্বরের একটা প্রশ্ন হয়, 3-এর এরটা, তো তোমার 50%, অর্থাৎ হাফ নম্বর থাকবে তোমার কনস্ট্রাকশন অফ সেন্টেন্স, মানে কনস্ট্রাকশনটা কি আমি সেটা বলছি, আর হাফ নম্বর থাকবে তোমার ইনফরমেশন, মানে তুমি ইনফরমেশনটা কি সঠিক দিয়েছো, কতটা সঠিক দিয়েছো তার উপর ডিপেন্ড করছে। তাহলে এরকম যদি 2 নম্বরে থাকে তাহলে 50%, অর্থাৎ 1 নম্বর থাকবে তোমার কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস, মানে সেন্টেন্সটা তুমি অ্যাকর্ডিং টু দ্য টেন্স ঠিকঠাক লিখতে পারছো কিনা, কোথায় এস ইএস দিতে হবে, কোথাও পাস্ট টেন্স লিখতে হবে ভার্বের, কোথায় আইএনজি দিতে হবে, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তুমি আনসারটা ঠিকঠাক দিতে পারছো কিনা, গুছিয়ে লিখতে পারছো কিনা, টেন্স অনুযায়ী তোমার টেন্স আছে কিনা, সেটাই 50% নাম্বার থাকবে। আর বাকি 50% থাকবে হচ্ছে তোমার যে ইনফরমেশন, তোমার ইনফরমেশনটা কতটা সঠিক। ঠিক আছে, তাহলে এখানে যেমন ধরো, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু, ধরো তুমি লিখলে, তোমার আনসারটা ঠিক আছে, তুমি লিখলে দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু ওয়াল, ফ্রুট, এগুলো ধরো লিখে দিলে। কিন্তু তোমার এখানে দেখো কোশ্চেনটা যেহেতু ডাজ আছে না, তো কোশ্চেনটা ডাজ থাকার জন্য তখন যখন তুমি আনসার লিখছো তখন তোমায় লিখতে হবে দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স, এই স্টিকের সাথে একটা এস যোগ হবে, স্টিক্স ইটসেলফ টু, তারপরে তোমার আনসারটা। ঠিক আছে, এইটা লিখলে তাহলে তুমি পুরো নাম্বারটা পাবে। তা দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু, কিসের সাথে স্টিক করে থাকে মানে আটকে থাকে, ওই যে ফ্রুট, ওয়াল, যা যা রয়েছে, লিভ, হ্যাঁ, সেগুলো হবে আনসারটা। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, হ্যাঁ, কোন জিনিসটা স্নেলকে তৃপ্ত করে? তো আবার দেখো এখানে মেক্স রয়েছে, তো তুমি আনসারটা কি করে লিখবে, দ্য স্নেল, হ্যাঁ, ধরো এখানে আনসার হবে দ্য টু বি হিজ ওন হোল ট্রেজার, তোমরা লিখে নিতে পারো। টু বি মানে হয়ে, টু বি হিজ ওন হোল ট্রেজার, নিজেই নিজের সমস্ত সম্পদ, সম্পদ হওয়াটা স্নেলের কাছে কি, স্নেল নিজেই হচ্ছে তার সমস্ত সম্পদটা, সে নিজেই, মানে তার আর এক্সট্রা কিছু নেই,
তার কোনো বিলঙ্গিংস, তার কোনো পার্সোনাল বিলঙ্গিংস মানে চ্যাটেলস কিছুই নেই। আমাদের যেমন টিভি, ফ্রিজ, এটা ওটা, খাট এগুলো থাকে, স্নেলের কাছে সেগুলো কিছু নেই। একটা ও হারমিটের জীবন যাপন করে। তো এখানে সেই জন্যই টু বি হিজ ওন হোল ট্রেজার, সে নিজেই নিজের সমস্ত সম্পত্তিটা হওয়ায়, হ্যাঁ, সেটাই হচ্ছে সে ওয়েল স্যাটিসফাইড, মানে পুরোপুরি তৃপ্ত। 4 নম্বরে যে গ্রামারি নিউজটা যেটা রয়েছে সেগুলো দেখো। এখানে কি বলেছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু দ্য কোশ্চেন্স অ্যাজ ডিরেক্টেড, মানে যেমনটি বলা রয়েছে সেরকম ভাবে কোশ্চেন করতে হবে। তো তার আগে আমি তোমাদের কয়েকটা জিনিস একটু বলে দিই কোশ্চেন কি করে করতে হয়। সবার আগে দেখো কোশ্চেন হচ্ছে আর টু টাইপস, একটা হচ্ছে WH কোশ্চেন, ঠিক আছে, আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইয়েস অথবা নো। কোনগুলো WH কোশ্চেন আর কোনগুলো ইয়েস নো কোশ্চেন খুব ভালো করে দেখো, এগুলো তোমাদের মাধ্যমিকে আসতেও পারে। একটা WH কোশ্চেন কোনগুলো, যেগুলো যে সমস্ত কোশ্চেন গুলো WH ওয়ার্ডস, অর্থাৎ WH ওয়ার্ড কোনগুলো, হু, হ্যাঁ, হোয়াট, ওয়েন, হাউ, হুইচ, আরো যা যা রয়েছে, হ্যাঁ, এগুলোই নয়, আরো যেগুলো যেগুলো রয়েছে, এগুলো সব এই যে WH ওয়ার্ড গুলো দিয়ে গঠিত যে কোশ্চেন, সেগুলোকে আমরা বলবো WH কোশ্চেন, ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো WH কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেন কোনগুলোকে বলবো, দেখো যেগুলোর আনসার আমরা ইয়েস অথবা নোতে দিতে পারবো, যেগুলোর আনসার আমরা ইয়েস অথবা নোতে দিতে পারবো সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে। যেমন ধরো আমি যদি বলি, এবার ইয়েস নো কোশ্চেনের মধ্যে কোনো WH ওয়ার্ড কি থাকবে না, ইয়েস নো কোশ্চেনের মধ্যে কোনো WH ওয়ার্ড থাকবে না। আর এগুলোকে বলা হয় ইনফরমেটিভ কোশ্চেনও তুমি বলতে পারো, হ্যাঁ, ইনফরমেশন মানে এর মধ্যে কিছু না কিছু তোমার ইনফরমেশন থাকবে, মানে এটা তুমি ইয়েস অথবা নোতে দিতে পারবে না এই WH কোশ্চেন গুলো। যেমন একটা সিম্পল উদাহরণ দেখো, আমি যদি তোমায় বলি হোয়াট ইজ ইয়োর নেম, তুমি কি এই হোয়াট ইজ ইয়োর নেমটা ইয়েস অথবা নোতে দিতে পারবে? কখনোই পারবে না। তো সেই ইয়েস বা নো, তো তোমায় তো একটা ইনফরমেশন প্রোভাইড করতে হবে যে হ্যাঁ মাই নেম ইজ এই, বা মাই নেম ইজ অমুক, ঠিক আছে। তো সেই জন্য এটা হচ্ছে ইনফরমেশন কোশ্চেন, ঠিক আছে। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, এটাও একটা হোয়ার, দেখো হোয়ার দিয়ে স্টার্ট, তাহলে এটা হচ্ছে তোমার ইনফরমেশন কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেন কোনগুলো, ইয়েস নো কোশ্চেন হচ্ছে দেখো, ধরো আমি বললাম ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি বললে ইয়েস আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, যে হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম কালকে। অথবা নো আই ডিডন্ট ওয়েন্ট টু স্কুল, আই ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে, ঠিক আছে। যে কোনো একটা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তো সেটা তুমি আনসারটা দেখো ইয়েস অথবা নোতে দিতে পারছো। তো সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ক্লিয়ার। এবার দেখো এই যে দুটো মানে ইয়েস নো কোশ্চেন আর WH কোশ্চেনটা গঠনের নিয়মটা, হ্যাঁ, গঠনের নিয়মটা দেখো। WH কোশ্চেনটা কি করে, WH কোশ্চেন কি করে গঠিত হয়, প্রথমে দেখো WH যে ওয়ার্ডটা আছে সেই WH ওয়ার্ডটা বসবে, প্লাস যে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বসবে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব বসবে। এবার দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই অক্সিলারি ভার্বটার জায়গায় অনেকেই ভুল করে। অক্সিলারি ভার্ব যেগুলো কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে না থাকে তখন তুমি কি করবে, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তোমায় তার পরিবর্তে ডু বা ডাজ বা ডিড, এই যে ডু ভার্ব, এগুলোকে বলা হয় ডু ভার্ব, এই ডু ভার্ব গুলো তোমায় লিখতে হবে। হ্যাঁ, এবার কখন তুমি ডু নেবে ভালো করে খেয়াল করো, বা তুমি খাতায় লিখেও নিতে পারো, এগুলো তোমরা নোট করে নিতে পারো। ডু কখন বসবে, যখন তোমার ভার্বটা ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে, তাহলে যখন ভার্বটা প্রেজেন্ট টেন্সে মানে V1 ফর্মে থাকবে এবং ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত থাকবে না তখন ডু বসাবে, ঠিক আছে। ডাস কখন বসাবে, ডাস হচ্ছে যখন তোমার ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে এবং তোমার ভার্বের সাথেও এস বা ইএস যুক্ত থাকবে তখন তুমি ডাস বসাবে। আবার ডিড কখন বসাবে, যখন তোমার ভার্বটা পাস্ট টেন্সে থাকবে, যখন তোমার ভার্বটা পাস্ট টেন্সে থাকবে তখন হচ্ছে ডিড বসবে। বোঝা গেল। এরপরের গিয়ে কি, তাহলে প্রথমে আমি কি বললাম, WH ওয়ার্ড বসলো, তারপরে অক্সিলারি ভার্ব বসলো, তারপরে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে সাবজেক্ট বসলো, তারপর হচ্ছে কমপ্লিমেন্টস বা অবজেক্টটা তুমি বলতে পারো, ঠিক আছে। এই হয়ে গেল হচ্ছে WH ওয়ার্ডের নিয়ম। এরপরে দেখো আমি ইয়েস নো কোশ্চেন বসানো, ইয়েস নো কোশ্চেন দেখো আরো সিম্পল। ইয়েস নো কোশ্চেন বসানোর নিয়ম হচ্ছে প্রথমে তোমার অক্সিলারি ভার্বটা বসবে, তারপরে দেখো এইটারই ফর্মুলা,
তারপরে কি বসছে, সাবজেক্ট বসবে, তারপরে বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্টস, ঠিক আছে, যেগুলো পড়ে আছে সেগুলো বসবে। তাহলে এই হয়ে গেল। এবার এখানেও তাই, সেই অক্সিলারি ভার্বের অবর্তমানে আমরা কি বসাবো, ডু, ডাজ বা ডিড। এবার সেটা আমি বলেই দিয়েছি কখন ডু বসবে। এবার দেখবে সেই ডু, ডাজ বা ডিড বসালেও তার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। হ্যাঁ, অর্থাৎ যদি ভার্বের সময় ধরো কখনো এস বা ইয়েস যোগ করা হয়েছে তাহলে তুমি ডাজ বসাবে অবশ্যই, কিন্তু তার সাথে তোমায় কি করতে হবে, সেই যে ভার্বটার সাথে তোমার এস বা ইয়েস যুক্ত ছিল সেই ভার্বের এস বা ইয়েসটা আর হবে না। একই রকম ভাবে যদি তুমি ডিড ইউজ করো, হ্যাঁ, তাহলে ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকবে তখনই তো তুমি ডিড ইউজ করবে, কিন্তু যখন তুমি কোশ্চেনে ডিড ইউজ করে দিলে তখন আবার ভার্বটার পাস্ট টেন্স বসাবে না, মানে দুটোই পাস্ট হবে না, তখন আবার তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ানটা বসাতে হবে। তুমি ডিড ইউজ করলে তার সাথে ভি ওয়ান, ঠিক আছে, এরকম ভাবেই হয়। তো আমরা দেখো এগুলোতে আসছি। প্রথমে কি রয়েছে, সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি। ভালো করে খেয়াল করো, রাইজেস মানে ভার্বটার সাথে এস বা ইয়েস যোগ করতে পারে। এবার দেখো এস বা ইয়েস মাত্র, এটা তোমায় জানতে গেলে টেন্সটাকে দেখতে হবে। আমি আলাদা করে একটা টেন্সের ভিডিও করেছি, তোমরা যদি টেন্সটা না জানো তাহলে টেন্সটা ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে রাইজেসটা দেখো একমাত্র এস বা ইয়েস যুক্ত হয় কোন টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে এটা বুঝতেই পারছো এটা ভার্বটা আমার প্রেজেন্ট টেন্সে আছে এবং তার সাথে সাথে ভার্বের সাথে এস যুক্ত রয়েছে। তাহলে আমরা এস যুক্ত যদি থাকে, আমাকে এখানে কি করতে বলেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ। তাহলে এটা আমি যদি ডাজ নাও বলে দিত, শুধু আমায় যদি বলতো এটাকে ইনফরমেশন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করো, তখন আমরা সেই ডাজ দিয়েই করতে হতো। কেন, কারণ রাইজেস রয়েছে, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে আমরা তো অটোমেটিক্যালি সেই ডাজই ইউজ করি, তাই না, এটাই আমি বোঝাচ্ছিলাম। এবার দেখো যখন তুমি ডাজ ইউজ করবে না, তখন এই এসটা আর বসবে না। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আমি এই সূত্র অনুযায়ী তুমি বসাও। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব, তাহলে আমার এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব রয়েছে, নেই, মানে এখানে কোনো অ্যামিজ আর ওয়াজ ওয়্যার কিচ্ছু নেই, তাহলে আমাকে অক্সিলারি ভার্ব না, অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমায় কি আনতে হবে, ডু ভার্ব। তাহলে এখানে ডু, ডু আসবে না ডাজ আসবে না ডিড আসবে, বুঝতেই পারছো, তাহলে এখানে ডাজ আসবে। তাহলে আমি কি করব, প্রথমেই লিখবো ডাজ, তাহলে ডাজ তারপরে যা আছে, হ্যাঁ, ডাজ সিরাজ অলওয়েজ। এবার রাইজটা আমি কি আর রাইজেস লিখবো, ওটা হয়ে যাবে রাইজ, আর আই এস ই, ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি। আর অবশ্যই অবশ্যই করে কোশ্চেন মার্ক দেবে, যদি কোশ্চেন মার্ক দিতে ভুলে যাও তাহলে কি করে বুঝবে, দেখো কোশ্চেন চেনার উপায়ই হচ্ছে এই কোশ্চেন মার্কটা। এবার এটাই যদি তুমি দিতে ভুলে যাও তোমরা, তাহলে নাম্বার কিন্তু পাবে না, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। এবার নেক্সট আমরা আসছি, জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। এটাও ইনফরমেশন কোশ্চেন। দেখো হু দিয়ে করতে বলেছে, তার মানে আমার কি ডাব্লিউএইচ কোশ্চেন, আমাকে এই নিয়মটা ফলো করতে হবে যে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। তো দেখো এখানে, এবার এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবো, আমি যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করব, আমার যে আনসারটা, সেই আনসারটা নিশ্চয়ই আমার কোশ্চেনে আসবে না। দেখো আমি যদি হু দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আনসারটা কে, হু মানে কে, তাহলে হচ্ছে জয়েস, তাহলে আমার জয়েসটা আমার কোশ্চেনের পার্ট নয়, তাহলে এটাকে আমি কেটে দিলাম। তাহলে দেখো আমার পড়ার নিয়ম কি, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ড তো বলেই দিয়েছে হু দিয়ে, তাহলে হু, হু, তারপরে কি বসছে অক্সিলারি ভার্ব, এখানে দেখো অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তাহলে আমি ইজ বসিয়ে দেবো, তাহলে হু ইজ। তারপরে যা যা রয়েছে, দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস কোশ্চেন মার্ক, হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, দেখো হয়ে গেল কোশ্চেন। তুমি যদি এটাকে আনসার করো, তাহলে হু এর জায়গায় আনসারটা কি বসাবে, শুধু নামটা জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। ক্লিয়ার। নেক্সট দেখো, হি স দ্য রেইনবো। দেখো ভার্বটা হচ্ছে স, মানে পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে রয়েছে। তোমাকে এখানে দেখো অলরেডি এখানে দিয়েই দিয়েছে ডিড দিয়ে, যদি তোমায় নাও দিত ডিড না, যদি বলতো ইন্টারোগেটিভে করতে, তাহলে তোমায় শুধু কিন্তু ডিডই হতো। এবার দেখো ডিড হলে আমরা ভেতরে কি কি চেঞ্জেস করছি, খুব ভালো করে দেখো। তাহলে দেখো ভেতরে আমরা কি চেঞ্জেস করছি, ডিড দিয়ে। তাহলে এটা ইনফরমেশন কোশ্চেন। তাহলে দেখো এই যে সূত্র হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তাহলে আমি এখানে বসাচ্ছি ডিড, হ্যাঁ, ডিড বসিয়ে দিলাম। তারপরে আমার সূত্র কি, সাবজেক্ট, তাহলে এখানে আমার সাবজেক্ট কি, হি, তাহলে ডিড হি। এবার দেখো আমি যখন ডিড লিখছি তখন যে ভার্বের যে পাস্ট ফর্মটা, আমি সেই বলেছিলাম ভার্বের পাস্টটা কি হয়ে যাবে, ভি ওয়ান, ডিড থাকলে কি হবে, ভার্বের প্রেজেন্ট টেন্স হয়ে যাবে এটা। তাহলে এখানেও আমার ভি ওয়ান হয়ে যাবে, তাহলে স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, তাহলে ডিড হি সি। তারপরে কি আছে, দ্য রেইনবো, দ্য রেইনবো, কোশ্চেন মার্ক অবশ্যই করে, ঠিক আছে। তাহলে হয়ে গেল ডিড হি সি দ্য রেইনবো। এবার লাস্ট ওয়ান, হ্যাঁ, লাস্টেরটা কি রয়েছে দেখো, লাস্টেরটা রয়েছে আমি এখানটা করছি,
লাস্টে হচ্ছে আই গো টু স্কুল বাই বাস। ইনফরমেশন কোশ্চেন ইউজিং হাউ। হাউ দিয়ে করতে হবে। তাহলে আমার দেখো প্রথমে কি WH ওয়ার্ড, তাহলে আমি WH ওয়ার্ড বসাবো। হাউ আমাকে তো বলেই দিয়েছে হাউ। তারপরে কি অক্সিলারি ভার্ব, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? না, দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব। তাহলে আমি কি করতে হবে? ডু, ডাজ বা ডিড। তাহলে আমি ভার্বটা দেখো গো আছে, তাহলে কি এর সাথে কোনো এস বা এস যোগ নেই এবং এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কি হবে? ডু, ডাজ না ডিড? অবশ্য ডিড তো হবেই না, ডিড তো পাস্ট হলে। ডাজও হবে না কারণ ভার্বের সাথে এস বা এস নেই, তাহলে একটাই পড়ে থাকছে ডু। তাহলে হাউ ডু। এবার দেখো যখন আই আছে না, তুমি তো নিজেকে নিজে প্রশ্ন করতে পারো না যে আমি আমি কিসে করে যাই। এবার দেখো হাউ রয়েছে কিভাবে, তাহলে ইনফরমেশন কোশ্চেনে আমার আনসারটা কি কিভাবে যাই? আমার আনসারটা হচ্ছে বাই বাস। তাহলে এই আনসারটা নিশ্চয়ই আমার কোশ্চেনের পার্টে হবে না, তাহলে আমি এটাকে কেটে দিলাম। এবার আই দিয়ে যখনই থাকবে তুমি তো নিজেকে প্রশ্ন করবে না, সেটা ইউ করে দেবে। তাহলে হাউ ডু ইউ, হাউ ডু ইউ, তারপরে যা আছে তাই, গো টু স্কুল। হাউ ডু ইউ গো টু স্কুল, অবশ্যই করে কোশ্চেন মার্ক, ব্যাস হয়ে গেল, বোঝা গেল। লাস্ট যেটা এবার হচ্ছে সেটা যে রাইটিংটা দেখো, রাইটিংটা কি আছে? রাইট এ লেটার within 100 words to the editor of a English daily about disturbance caused by the thoughtless use of loudspeaker। এই যে তোমরা দেখবে প্রচন্ড জোরে যে লাউড স্পিকার গুলো, লাউড মিউজিক বা লাউড স্পিকার গুলো, হ্যাঁ, পাড়ায় পাড়ায় যেগুলো বাজানো হয়, হ্যাঁ, ডিজে বা এই সমস্ত ধরনের যে মিউজিক গুলো যেগুলো বাজানো হয়, সেগুলোতে অনেকেরই অসুবিধা হয়। তো সেগুলোর বিরুদ্ধে, হ্যাঁ, একটা চিঠি, এগুলোকে বলা হয় এডিটোরিয়াল লেটার, যেগুলো তুমি এডিটরকে লিখবে, হ্যাঁ, যেগুলো খবরের কাগজে লিখবে সেগুলো হচ্ছে এডিটোরিয়াল লেটার বলা হয়। তো দেখো আমি চিঠিটা লিখেছি, তোমরা একটু দেখো। তো দেখো এটা লেখার ফরম্যাটটা হচ্ছে টু, কাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ? টু দ্য এডিটর, হ্যাঁ, দ্য টেলিগ্রাফ, তোমরা অন্য যা খুশি নাম দিতে পারো, দ্য আনন্দবাজার, দ্য বর্তমান, খবরের কাগজে আগে সবসময় দা বসে, হ্যাঁ, দ্য আনন্দবাজার, দ্য বর্তমান, টাইমস অফ ইন্ডিয়া, সবকিছু অ্যাড্রেসটা। এবার সাবজেক্টটা অবশ্যই থটলেস ইউজ অফ লাউড স্পিকার, এটা তোমার কোশ্চেনেই দেওয়া থাকবে, তুমি দেখে দেখে লিখতে পারো। ডেটটা অবশ্যই করে দিতে হবে, কবেকার ডেটে তুমি চিঠি লিখছো। এবার এখানে স্যার বা রেসপেক্টেড স্যার যা খুশি দিতে পারো। এবার দেখো এই যে পার্টটা রয়েছে, এই পার্টটার মধ্যে কি আছে না, আই শ্যাল বি, এই পার্টটা দেখো সব জায়গায় একই থাকবে, তো আমি তোমাদের বলবো এটা মুখস্থ করে নিও একবারে, মানে যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। কি সেটা? I shall be obliged if you kindly allow me, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো যদি, if you kindly allow me, যদি আপনি আমাকে অ্যালাউ করেন, যদি আমাকে আপনি আমাকে অ্যালাউ করেন কিসের জন্য? a little space, আমাকে একটা ছোট্ট জায়গা যদি আপনি প্রদান করেন, in the columns of your reputed daily, যে আপনার যে এই নামকরা যে খবরের কাগজে আমাকে একটা ছোট্ট জায়গা দেন, কিসের জন্য? যে টু এক্সপ্রেস মাই ভিউ, আমার যে ভিউ মানে আমার মতামতটাকে পোষণ করতে, অ্যান্ড কনসার্ন, আমার যে সচেতন সেটা আমার পোষণ করতে একটু জায়গা দেন। অ্যাবাউট কিসের সম্পর্কে, সেই অ্যাবাউট, এরপরে তোমার যেটা সাবজেক্টে লিখবে সেটাই তুমি লিখে দিতে পারো। তাহলে এই অ্যাবাউট পর্যন্ত তোমায় মুখস্থ করে নিতে হবে। দ্য ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার, হ্যাঁ, কি কি অসুবিধা ঘটছে, কজড বাই দ্য থটলেস মানে নির্বিচারে, ইউজ অফ লাউড স্পিকার নির্বিচারে যে লাউড স্পিকার বাজানো রাত 11টা 12টা 1টা পর্যন্ত, সেগুলোর বিরুদ্ধে চিঠিটা, এটা এডিটোরিয়াল লেটার। তো চিঠির বিষয়বস্তুটা দেখো, উই অল নো দ্যাট ডিফারেন্ট টাইপস অফ পলিউশন, আমরা সকলেই জানি যে বিভিন্ন ধরনের পলিউশন হ্যাভ মেড আওয়ার লাইভস ইনটলারেবল, আমাদের জীবনটাকে অসহনীয় করে তুলেছে। অ্যান্ড সাউন্ড পলিউশন ইজ ওয়ান অফ দেম, এবং শব্দ দূষণ হচ্ছে তাদের মধ্যে অন্যতম। দ্য মাইক্রোফোন ইজ নো ডাউট গ্রেট ব্লেসিং অফ মডার্ন সায়েন্স, আমাদের যে আধুনিক বিজ্ঞানে মাইক্রোফোন, নো ডাউট এটা নিঃসন্দেহে একটা এটা আশীর্বাদ, বাট indiscriminate use of microphones cause great difficulties to those who are old and suffering from different diseases। বলছে কিন্তু নির্বিচারে যে কোনো, মানে কোনো দরকারই নেই, নির্বিচারে যে আমি যদি প্রচন্ড হারে লাউড স্পিকার বাজাই তাহলে কি হবে? যে বাড়ির যে যারা বৃদ্ধ রয়েছেন তারা যেমন, তাদের যেমন অসুবিধে, তার সাথে সাথে স্পেশালি দ্য স্টুডেন্টস আর ডিস্ট্রাক্টেড বাই দ্য ইউজ অফ মাইক্রোফোনস। ধরো বাইরে গান চলছে, তার মনটা কি আর পড়াইয়ে হবে, সে তার মনটা ওইদিকে চলে যাবে, তো সেজন্য স্টুডেন্ট এটা খুব ক্ষতিগ্রস্ত হয়। তো এটাই হচ্ছে আমার বিষয়বস্তু। তারপরে দেখো একদম লাস্টে এটাও তুমি মুখস্থ করতে পারো বা এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হয়, দেয়ারফর সেই জন্য বা সো আই ফিল দ্যাট, আমার মনে হয় যে দ্য ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড লাউড মিউজিক শুড বি ব্যান্ড অর রেস্ট্রিক্টেড, আমার মনে হয় এটাকে বন্ধ করে দেওয়া উচিত বা রেস্ট্রিক্ট করা উচিত ইন রেসিডেন্সিয়াল এরিয়াস,
মানে যেখানে মানুষজনদের বসবাস সেসব জায়গায়। অ্যান্ড ডিফল্টার শুড বি সেভারলি পেনালাইজড, এবং যারা মানে এটা মানবে না তাদের পেনালাইজড, মানে তাদেরকে মানে শাস্তি দেওয়া উচিত আমার মতে। তারপরে ইয়োর সিনসিয়ারলি, নিজের নাম লিখবে,